নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প আর এক বৃত্ত, আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা। আমার গল্পের আসরে বড়দের নমস্কার এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে গল্প পাঠ শুরু করছি। এরকমও হয়। অরুন্ধতী চোখের সামনে দিয়ে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আবছা অন্ধকারে ঘড়ির কাঁটা অবশ্য দেখা যাচ্ছে না। আধ ঘন্টা অন্তর দেওয়ালে ঘড়িটা টুংটাং বাজে। রাত 10টার পর থেকে কতবার যে বেজেছে ঠিক নেই। রাত 10টা ছেলেমেয়েরা শুতে গেছে। আসলে মাকে একটু বিশ্রাম দেবার জন্যেই তারা উঠে গেছে। মেয়ে উল্টে মাকে সান্ত্বনা দিয়ে গেছে। থমথমে মুখেই বলেছে, আমার বরাত যে ভালো সেটা ভাবতে পারছো না কেন? তপতি নিজের মুখে এই কথা বলে গেছে, কিন্তু নিজেও সে এখন পর্যন্ত ঘুমোতে পেরেছে কিনা কে জানে। ছেলের মেজাজ বয়সের মেজাজ, আজও শাসিয়েছে। যদি কখনো কোথাও তার সঙ্গে দেখা হয়ে যায়, মা যেন থানা পুলিশ করার জন্য তৈরি থাকে, কারণ লোকটাকে সে হাসপাতালে পাঠাতে চেষ্টা করবে। ভাইয়ের কথা শুনে তপতি বিরক্ত হয়েছিল বটে, কিন্তু অরুন্ধতির মতো সেও আমার চমকে ওঠেনি। এমনকি ভাই যদি তার কথা মতো কাজ করেই, তাহলেও ভয়ানক কিছু অন্যায় করা হবে না, এমন ভাবাটা বিচিত্র নয় মেয়ের পক্ষে। কিন্তু অরুন্ধতী চমকেই উঠেছিল। তার মুখ লাল হয়েছিল। ছেলে মেয়ে তা দেখেছিল। মায়ের ব্লাড প্রেশারের প্রতিক্রিয়া ভেবেছিল। রক্তের চাপ তাদেরই বেড়ে আছে, মা তো রোগী। সমস্ত দিন ট্রেনের ধকল গেছে তার ওপর। কলকাতায় মা কেন গেছিল, কি ফয়সাল্লা হলো, কিছুই জিজ্ঞাসা করেনি তারা। মুখের দিকে চেয়ে যা বোঝবার বুঝে নিয়েছে। তপতির অন্তত একটুও ইচ্ছে ছিল না যা ঘটে গেছে তাই নিয়ে মা কলকাতায় বোঝাপড়া করতে ছুটুক। বাধাও দিয়েছিল, কিন্তু মায়ের ঝোঁক চাপলে আটকানো মুশকিল। মাঝের থেকে রাগারাগি করে ব্লাড প্রেশার চড়ে। কিছু করবে মনে করলে মাকে ঠেকানো যায় না। ছেলের কথায় মায়ের মুখ লাল হতে দেখে মেয়ে ভাইয়ের উদ্দেশ্যে ইশারা করল। অর্থাৎ আর উত্তেজনার কথা নয়। ভেবেছে মা দেখেনি, কিন্তু অরুন্ধতী দেখেছে, বুঝেছে ওরা কি ভাবছে। কিন্তু একটি কথাও বলতে পারেনি, ছেলেকে ধমকে উঠতে পারেনি, শুধু অসহায় বোধ করেছে। নিজেকে এমন অসহায় কি আর কখনো মনে হয়েছে? জ্ঞান অবধি মায়ের কর্তৃত্ব দেখে এসেছে ছেলেমেয়েরা, তাই মাকে অনেক বড় ভাবে তারা। বড় মেয়ের বয়স 24, বড় ছেলের বয়স 22, আরও এক মেয়ে, দুটি ছেলে, তারপর তারা 14 থেকে 18-র মধ্যে। তাদের সকলে চোখের আঁশভারী মাসি। এমনকি তাদের বাবা তাদের থেকেও বেশি সমীহ করে চলে মাকে। কিন্তু অরুন্ধতির বয়স বড় জোর 46, দেখায় তার থেকেও অনেক কম। কিন্তু আজ যেন সে 5 ছেলেমেয়ের মা নয়, অসহায় অবুঝ ছোট মেয়ের মতোই অবস্থা, যাকে দেখে তার ছেলেমেয়েরও সান্ত্বনা দেবার কথা মনে হয়। বড় ঘরের ওদিকের কোণে চৌকি থেকে পরিপুষ্ট নাকের ডাক কানে আসছে। এত স্তব্ধ রাতে সেটা কানে ঠাস ঠাস করে লাগছে। বিরক্তিতে ভুরু কোঁচকাল অরুন্ধতী। অন্ধকারে এদিকে চৌকিতে বসে শানিত দৃষ্টি নিক্ষেপ করল একটা। ঘরে খুব কম পাওয়ারে নীল আলো জ্বলছে। নীল নয়, প্রায় কালোই বলা চলে। আবছা কালচে অন্ধকারেও অগোছালো ঘুমন্ত মূর্তিটা দেখা যায়। মনের আনন্দে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। গানের মাস্টারি সেরে রাত 9টায় ফিরেছে। তারপর অপরাধ বিনম্র মুখখানা করে কাছে কাছে ঘুরঘুর করেছে খানিক। সাহস করে মুখ ফুটে জিজ্ঞাসাও করতে পারেনি, কলকাতায় গেছিলে, কি হলো? যেটুকু শুনেছে ছেলে মেয়ের মধ্যস্থতায় শুনেছে। মেয়ে বেশিরভাগ সময় গম্ভীর হয়েই ছিল।
ছেলে যখন আধা ভয়ে আধার আগে মাকে জেরা করছিল, তখনই শুধু খাওয়া দাওয়া, তারপর ঘুম, তারপর পরম নিশ্চিন্তে নাক ডাকানো। মানুষটার অন্য কোনো ঘরে শোবার ব্যবস্থা করতে পারলে করতো অরুন্ধতী। অনেকদিন মনে হয়েছে, কিন্তু ছেলে মেয়ে বড় হয়েছে, কোন ধরনের আচরণ পড়বে তাদের মনে কে জানে। তাছাড়া অত ঘরই বা কোথায়? ওই চৌকি যে আলাদা করা হয়েছে, সেটাই একটুও মনঃপূত নয়। অরুন্ধতী তা খুব ভালো করেই জানে। অথচ বয়স লোকটার 55 গড়িয়েছে কম করে। বয়স যারা জানে না, মাথার ধবধবে সাদা চুল দেখে তারা 65 ভাবে। কতজন যে এখনো পাশাপাশি দেখলে দ্বিতীয় পক্ষের স্ত্রী ভাবে অরুন্ধতীকে, ঠিক নেই। এটা হাসাহাসির ব্যাপার হতে পারত, কিন্তু রাগ হয় অরুন্ধতীর লোকটার স্বভাবের জন্য। নইলে দিন রাত খাটে, ভাবলে মায়াই হয়। সকাল সন্ধ্যায় গানের টিউশনি, আর দুপুরে গানের স্কুলের মাস্টারি, সব মিলিয়ে রোজগার মন্দ করে না। কিন্তু 5 ছেলে মেয়ের সংসার এইভাবে ঠেলে নিয়ে যাওয়া অসম্ভব হতো, যদি না ওই আয়ের সঙ্গে অরুন্ধতীর আয় যুক্ত হতো। অরুন্ধতী এখানকার মেয়ে স্কুলের হেডমিস্ট্রেস এখন। তবে মর্যাদা যত, মেয়ে স্কুলের মাইনে তত নয়। অরুন্ধতী আশা করছে মাইনে শিগগিরই আরও বাড়বে। কর্তৃপক্ষ সুনজরে দেখে তাকে। পুরনো হেডমিস্ট্রেস রিটায়ার করার পর তার কড়া বিধি ব্যবস্থার ফলে এই 1 বছরের মধ্যে স্কুলের চেহারা বদলে গেছে। যাই হোক, অত পরিশ্রমের দরুন মানুষটার প্রতি কখনো কখনো মায়া হলেও অরুন্ধতী সেটা প্রকাশ করে না কখনো। ছাড়তে বললে এক্ষুনি 3টে টিউশনি ছেড়ে যতক্ষণ পারা যায় বাড়িতে বসে থাকবে। কিন্তু অরুন্ধতীর তাতে ভয়ানক আপত্তি। বরং বিকেলের দিকেও যদি 2 ঘন্টা ঘরে বসে না থেকে টিউশনির সংখ্যা আর একটা বাড়িয়ে ফেলে, অরুন্ধতীর দুশ্চিন্তা হবে হয়তো একটু, কিন্তু মুখ ফুটে সে বাধা দেবে না। এই মনোভাবের পেছনে সংসারের সচ্ছলতা বাড়ানোর তাগিদটাই একমাত্র কারণ নয়, আরও একটা বড় কারণ আছে। সেই কারণ লোকটার অসংযত স্বভাব। এই বয়সেও সেটা বদলেছে বলে আদৌ মনে হয় না অরুন্ধতীর। যত কাজের মধ্যে থাকে তত নিশ্চিন্ত। 20 থেকে 46, 26 বছর ধরে দেখে আসছে। বড় মেয়ে বা বড় ছেলের সঙ্গে অরুন্ধতী কোথাও বেরোয় যখন, অপরিচিত কেউ দেখলে ভাই বোনই ভেবে বসে এখনো। এরকম ভুল অনেকবার হয়েছে। তপতি তো কোথাও বেরোতেই যায় না মায়ের সঙ্গে। দেখতে সে বেশ সুশ্রী বটে, কিন্তু একসঙ্গে দেখলে মায়ের অন্তরঙ্গ আলাপীরা নির্ঘাত একটা গবেষণায় বসে যাবে। বলবে, মেয়েও দেখতে বেশ, কিন্তু মায়ের মতো নয়। তার বয়সে মায়ের চেহারা কেমন ছিল সেটা অনুমানের চেষ্টা স্বভাবতই হয়ে থাকে। তারপর এখনো এই বয়সে তার 5-5টা ছেলে মেয়ে, কে বলবে? বাইরের লোকে প্রশংসা করুক, অরুন্ধতী খারাপ লাগে না। আগে তো লাগতোই না। অমন কত শুনেছি, ঠিক নেই। কিন্তু ঘরের লোকের অসংযত দৃষ্টি যদি এখনও চঞ্চল হতে দেখে, কেমন লাগে? সব চুল সাদা হয়েছে, তবু যদি স্বভাব বদলাতো। যেটুকু বদলেছে সে শুধু তার শাসনের ফলে আর ভয়ে। এত বড় সংসার অরুন্ধতী চায়নি। প্রথম মেয়ের পর ছেলে হওয়ার পরই সে সতর্ক করেছিল, আর চায়নি। তবু যারা আসবার তারা এসেছে, আর প্রতিবারই অরুন্ধতীর আচরণ কঠিন হয়েছে। কত সময় নির্লজ্জ প্রবৃত্তির বশে মানুষটা তাকে ভাঁওতা পর্যন্ত দিয়েছে, ঠিক নেই। আত্মরক্ষা করে করে কত আর চলা যায়। 5ম সন্তান ভূমিষ্ঠ হওয়ার অনেক আগে থেকে শয্যা পৃথক করে নিয়েছিল অরুন্ধতী। সন্তান আসার পর নির্মম হয়েছে। লোকটা এখন তাকে ভয়ই করে। কিন্তু এখনও স্ত্রীর মেজাজপত্র বেশি ভালো দেখলে তার দৃষ্টি যে বদলাতে থাকে, সেটা অরুন্ধতী ভালো করেই লক্ষ্য করেছে। গল্পের ছলে তার শয্যা ছেড়ে নড়তে চায় না।
সেই প্রচ্ছন্ন প্রত্যাশার আঁচ লাগতে অরুন্ধতির আচরণ রূঢ় হতে থাকে। তার গা ঘিনঘিন করে কেমন। ভদ্রলোকের কপালে দুর্ভোগ তখন। বাবার প্রতি মায়ের রূঢ় ব্যবহারে ছেলে মেয়ে পর্যন্ত অবাক হয় এক এক সময়। তপতি তো বাবার হয়ে মায়ের সঙ্গে ঝগড়াই করে। চিন্তা নেই, ভাবনা নেই, এত বড় এক ব্যাপার ঘটে গেল, সেই লোক নিশ্চিন্ত মনে নাক ডাকাচ্ছে। ট্রেনে সমস্তক্ষণ ছটফট করেছে অরুন্ধতী। দারুণ অস্বস্তিতে এখনো ছটফট করছে, অথচ এটা তার রাগ নয়, অনুতাপ নয়। কি যে সেটাই সে ভালো জানে না। বুকের ভিতর কীরকম একটা কাঁটা ছাড়া চলেছে সেই থেকে। তার মেয়ের সঙ্গে এত বড় নিষ্ঠুর আচরণ করে গেল যে ছেলেটা। আশ্চর্য, তার উপরে এত চেষ্টা করেও আর খড়গহস্ত হয়ে উঠতে পারছে না। একটা অব্যক্ত যাতনা শুধু বিঁধছে খচখচ করে, বিঁধছে। আর সেই বোবা যাতনায় অরুন্ধতী শুধু ভাবছে, এরকমও হয়, এরকম হয়। আর 5 জনে শুধু জানবে ছেলেটা ঠকিয়ে গেল, তার মেয়ের মনটা দুমড়ে ভেঙে দিয়ে গেল। আড়ালে 2-4 জন হয়তো সমালোচনাও করবে, মেয়েকে এত মিশতে দেওয়া ঠিক হয়নি, এরকম তো আকছার হচ্ছে, তবু বিয়ের আগে অত মাখামাখি করতে দেওয়া কেন? কিন্তু অরুন্ধতী সত্যি স্বেচ্ছায় খুব একটা প্রশ্রয় দেয়নি। ছেলেটাকে তার সত্যিই ভালো লেগেছিল। ভালো লাগার মতোই চেহারা সুন্দর। এখানকার কলেজের প্রফেসর হয়ে এসেছিল বছর 3 আগে। বছর 31 হবে বয়স, ডক্টরেট, কিন্তু বেশ হাসি খুশি নরম স্বভাব। দেখলে মনেই হবে না অত বিদ্বান। চালচলনে এতটুকু গর্ব নেই, অথচ বেশ সভ্যভব্য। আলাপ মেয়ের সঙ্গে আগে হয়েছিল। 3 বছর আগে মেয়ে ওই কলেজে বিয়ে পড়ত, তখন আলাপ। আর অরুন্ধতী যতটা আশ পেয়েছে, আগ্রহ ছেলেটার দিক থেকেই বেশি ছিল। অথচ সেই আগ্রহের মধ্যে মার্জিত শালীনতার অভাব ছিল না। মেয়ের পরীক্ষার আগে প্রায়ই বাড়িতে এসেও পড়িয়ে গেছে। অরুন্ধতী চোখ রাখতে ভোলেনি। লক্ষ্য করেছে, পড়ার সময়ে পড়ানোটা কখনো গৌণ হয়ে ওঠেনি। খোঁজখবর সেই প্রথম করেছে। নিজের বাবা মা নেই ছেলেটার, আত্মীয়ের মধ্যে তার কাকা। সেই কাকাটি কলকাতার কোন এক কলেজের নামজাদা প্রিন্সিপাল। নাম করা মাত্র মেয়ে অন্তত চিনেছে, কারণ কাকার লেখা বই তাদের পড়তে হয়। আলাপ পরিচয়ে হৃদ্যতা পারিবারিক ঘনিষ্ঠতার মধ্যে টেনে এনেছে অবশ্য অরুন্ধতী। প্রয়োজনে সে সুরসিকাও হয়ে উঠতে পারে। ভাবি শাশুড়ি জনচিত গাম্ভীর্য সে কখনো দেখায়নি। হাসি আনন্দের মধ্য দিয়ে অনেক সন্ধ্যা গড়িয়েছে। কিছুটা হৃদ্যতার সম্পর্ক হবার পরেই মেয়ের অসাক্ষাতে সে সরাসরি অজয়কে জিজ্ঞাসা করেছে, দেখো, একটা কথা খোলাখুলি বুঝিয়ে নি। মেয়ে বিয়ে পাশ করল, এখন বিয়ে দিতে পারলে আর কলকাতায় পাঠিয়ে MA পড়ানোর ইচ্ছে নেই। পড়তে ইচ্ছে হয় বিয়ের পরে পড়বে। এখন তুমি কি ঠিক করেছো বলো? জবাবে অজয় সরকার শুধু হেসেছে। কথা এমনিতেই সে কম বলে, ঠোঁটে হাসি লেগেই আছে। ওই হাসিটুকু জবাব ধরে নিয়ে গোটাগুটি নিশ্চিন্ত হয়েছে অরুন্ধতী। তবু জিজ্ঞাসা করেছে, তোমার কাকাকে আমি লিখব? নাম ঠিকানা দাও তাহলে। ভাবি জামাই জবাব দিয়েছে, আপনি ব্যস্ত হবেন না, কাকার সঙ্গে যা ব্যবস্থা করার আমিই করব। যাক, অরুন্ধতী যেন দায় বেঁচেছিল। মেয়ে আর এই ছেলের মাঝখানে কোনো কাকার অস্তিত্ব নিয়ে সে কোনোদিনই মাথা ঘামায়নি। দেরি হতে হতে তবু একটা বছরই প্রায় কেটে গেল। বিয়ে হয়নি তখনও, কিন্তু হবে যে তাতে কারো সন্দেহ ছিল না। বাইরের 5 জনও খবর নিয়েছে অরুন্ধতীর কাছে। মেয়ের বিয়ে কবে? না, সন্দেহে লেশমাত্র ছিল না তার। ভাবি জামাইকে যে কতভাবে বাজিয়ে নিয়েছে সে ঠিক নেই।
এমনকি তপতিও অজয়কে ঠাট্টা করেছে। এমনিতে তো গম্ভীর, মায়ের সঙ্গে এত আড্ডা দাও কি করে? শাশুড়ির সঙ্গে জামাইয়ের এত খাতির কেউ কখনো দেখেছে কিনা সন্দেহ। মেয়ের এই ঠাট্টা অরুন্ধতী ঘরে ঢুকতে গিয়ে শুনে ফেলেছিল। শুনে তখনকার মতো আর ঘরে ঢোকেনি। ছুটিতে কলকাতা গেছে অজয়। অরুন্ধতী নিশ্চিন্ত ছিল, ভাবি জামাই এবারে কলকাতায় গিয়ে সকল ব্যবস্থা পাকা করে আসবে। কিন্তু কলেজ খুলে গেল, সে এলো না। অসুখ বিসুখ হলো কিনা ভেবে অরুন্ধতী চিন্তিত হলো। তারপর কানাঘুষে খবর এলো অজয় নাকি এই কলেজে আর চাকরি করতে আসবে না। অরুন্ধতী অবাক। মোটামুটি চেনা কলেজের আর এক প্রফেসরের কাছে নিজেই চলে গেল সে। মেয়ের বিয়ের জন্য খোঁজ করা হচ্ছে ভেবে সেই ভদ্রলোক অজয় সরকারের খুব প্রশংসা করল আর জানালো মোটা টাকার প্রতিশ্রুতি পেয়ে 3 বছরের জন্য সে আমেরিকায় চলে যাচ্ছে। চলে গেছে কি যাবে সেটা ভদ্রলোক সঠিক বলতে পারল না। তবে ছুটির আগে যে এই কলেজের সঙ্গে যোগাযোগ শেষ হয়েছে সে কথা জানাল। অরুন্ধতী বাড়ি ফিরল। সমস্ত মুখ পাথরের মতো কঠিন। মায়ের এই মুখ দেখে মেয়ে বুঝল কিছু একটা ঘটেছে। তাছাড়া অরুন্ধতীরও কথা চাপতে পারার ধাপ নয়। এত বড় বিপর্যয় গোপন থাকবে কি করে? মেয়ে শুনল। শোনার পর নির্বাক মূর্তির মতো বসে রইল। ঠিক পরদিনই কলকাতা থেকে অরুন্ধতী নামে একটা চিঠি এলো। লিখেছে অজয় সরকার। সম্ভাষণ শুনল। ছোট চিঠি। চিঠির মর্ম, ওখানে বিয়ে যে হবে না সে গোড়া থেকেই জানত। কেন হবে না সেটা যদি জানার একান্তই প্রয়োজন হয়ে থাকে তাহলে অরুন্ধতী যেন কলকাতার ঠিকানায় তার কাকার সঙ্গে দেখা করে। না, অরুন্ধতী কারো কথা শোনেনি। মেয়ে নিজে বাধা দিয়েছে, ছেলে বাধা দিতে চেষ্টা করেছে। তা সত্ত্বেও অরুন্ধতী কলকাতায় রওনা হয়ে গেছে। চিঠি থেকে তার মনে হয়েছে বিয়েতে অজয়ের কাকাই একমাত্র অন্তরায়। আমেরিকায় রওনা হওয়ার আগে অজয়কে ধরা দরকার আর তার কাকার সঙ্গে বোঝাপড়া করা দরকার। তার এখনও আশা বিয়েটা হবে। সেও কেমন মহিলা, দরকার হলেও কাকাকে সে ভালো করেই বুঝিয়ে দিয়ে আসতে পারবে। কলকাতায় তার বিপুল মামার বাড়িতে এসে উঠল। বাবা মা বেঁচে নেই, ভাইয়েরা আছে, কিন্তু তাদের সঙ্গে তেমন সদ্ভাব নেই অরুন্ধতীর। ছেলেবেলা থেকে খুব খাতির বিপুল মামার সঙ্গে। কলেজের মাস্টার ছিল, বহুদিন রিটায়ার করেছে, দিল খোলা মানুষ। মামা বাড়ি ছিল না। এতকাল পরে ভাগ্নিকে দেখে মামি অবাক, কিন্তু অরুন্ধতী তাদের কাছে ভাঙল না কিছু। মামা কখন ফিরবে ঠিক নেই শুনে একাই বেরিয়ে পড়ল। মামিকে শুধু জানালো একজনের সঙ্গে দেখা করা দরকার, ঘণ্টা 2-এর মধ্যেই ঘুরে আসবে। ঠিকানা মিলিয়ে বাড়ি বার করল। কলকাতার পথঘাট সবই চেনা তার। অমুক প্রিন্সিপালের বাড়ি কিনা জিজ্ঞাসা করতে একটা চাকর বাইরের ঘর দেখিয়ে দিল। বলল, বাবু ওই পড়ার ঘরেই আছেন। অরুন্ধতী সোজা সেই ঘরে গিয়ে ঢুকল। মোটা ফ্রেমের পুরু চশমা, মাথায় কাঁচা পাকা ঝাঁকড়া চুল, ইজি চেয়ারে আধশোয়া হয়ে একটা মোটা বই পড়ছে। কেউ এসেছে টের পেয়ে মুখ ফেরালো, তারপর সোজা হয়ে বসল। 2 হাত জোর করে অরুন্ধতী নমস্কার জানালো। মুখখানা দেখেই তার কেমন আশা হলো, বেশ কমনীয় মুখ। বসুন। অরুন্ধতী বসল। জিজ্ঞাসা করল, অজয় বাড়ি আছে? ভদ্রলোক ঈষৎ বিস্ময়ে তাকে নিরীক্ষণ করল কয়েক মুহূর্ত। তারপর মাথা নাড়ল। জিজ্ঞাসা করল, আপনি অরুন্ধতী দেবী? এবারে অরুন্ধতী মাথা নাড়ল আস্তে আস্তে। চেয়ে আছে। এখন তার মনে হচ্ছে এই ধরনের কোনো মুখ যেন সে কোথাও দেখেছে। না দেখলেও মুখের আদল কেমন চেনা চেনা লাগছে।
কতকাল কলকাতার কারো সঙ্গে যোগাযোগ নেই, দেখে থাকলেও মনে পড়ছে না। স্বল্প নীরবতার ফাঁকে প্রস্তুত হয়ে অরুন্ধতী মুখ খুলল এবার। তার নাম জানে যখন, ব্যাপারটাও যে জানে তাতে কোনো সন্দেহ নেই। বলল, আপনি এত বড় একজন প্রিন্সিপাল, ট্রেন থেকে নেমে খুব আশা নিয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। অজয় কখন ফিরবে তার সামনে আমি আপনাকে কিছু বলতে চাই। ভদ্রলোকের প্রশান্ত মুখখানা বিরস দেখালো কেমন। একটু চুপ করে থেকে বলল, পরশু প্লেনে সে রওনা হয়ে গেছে। মুহূর্তে সমস্ত মুখ ফ্যাকাশ হয়ে গেল অরুন্ধতীর। স্তব্ধ মুখে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইল খানিকক্ষণ। অর্থাৎ পরশু চিঠি ডাকিয়ে দিয়ে সে রওনা হয়ে গেছে। অরুন্ধতী গতকাল পেয়েছে তার চিঠি। প্রাণপণে নিজেকে সংযত করে নিল অরুন্ধতী। এখনো ফয়সালা হতে বাকি। ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি সব জানেন বোধহয়? তেমনি ঠান্ডা গলায় ভদ্রলোক জবাব দিল, সব ঠিক জানতুম না, পরে শুনেছি। অরুন্ধতী লক্ষ্য করছে ভদ্রলোকের মুখখানা গাম্ভীর্য সত্য বিড়ম্বিত দেখাচ্ছে কেমন। অরুন্ধতীর দৃষ্টিটা খড়খড়ে হয়ে উঠতে লাগল। সে আরও কিছু শোনার জন্য অপেক্ষা করছে। ভদ্রলোক ঝুঁকে ওধারের একটা বইয়ের তাক থেকে খাম তুলে নিল একটা। তারপর সেটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা পড়ুন। এবারে অরুন্ধতী বিস্মিত ঈশ্বর, কি যেন অস্বস্তিকর অনুভূতি একটা। চিঠি হাতে নিল। আমার কাকামণি, সাহস করে নিজের হাতে তোমাকে এই চিঠি দিতে পারলুম না বলেই বিপুল জেঠুর হাত দিয়ে পাঠালুম। এতক্ষণে বিপুল জেঠুর মুখ থেকে তুমি সবই শুনেছ নিশ্চয়। আর শুনে আমাকে নিশ্চয় তুমি ক্ষমা করতে পারছ না। কিন্তু আমি তোমার মতো আদর্শবাদীও নই, উদারও নই। সেই ছেলেবেলা থেকে আর বড় হয়ে সকলের মুখে গল্প শুনে শুনে একটাই মাত্র বাসনা আমাকে সর্বদা তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। যে মহিলা তোমার জীবনে এত বড় নির্লিপ্ত নিঃসঙ্গতা এনে দিলেন, একটাবার যদি তাকে তোমার পায়ের কাছে এনে ফেলতে পারতুম। তা পারি না পারি আমি শোধ নিয়েছি কাকামণি। বিপুল জেঠুর মুখে ওখানে সেই মহিলা থাকেন জেনে সেখানে চাকরি করতে ছুটেছিলাম। এমন সুযোগ পাবো আমি কল্পনাও করিনি। সেই মেয়েটির জন্যে আমার একটু দুঃখ হয় বটে, কিন্তু তার মায়ের এটুকু প্রাপ্য ছিল। পারো তো আমাকে ক্ষমা করো, তোমার অজয়। চিঠি শেষ হওয়ার আগে থরথর করে কাঁপতে শুরু করেছে অরুন্ধতী। তারপর সমস্ত মুখ রক্তবর্ণ হঠাৎ। দেহে সমস্ত রক্তবিন্দু বুঝি মুখে এসে জমাট বেঁধেছে। ভদ্রলোকের দিকে তাকালো আবার। মনে পড়েছে, মনে পড়েছে। 25 বছর আগের ওই একদিনের দেখা মুখ মনে পড়ে গেছে। অরুন্ধতী কি করবে? ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে এখান থেকে? কিন্তু শক্তি নেই, দাঁড়াবার শক্তিও নেই, নড়াচড়ার শক্তিও নেই। মাথার মধ্যে কিছু যেন হচ্ছে একটা। অধ্যক্ষ কমলাপদ সরকার এই মূর্তি দেখে হঠাৎ ঘাবড়েই গেল। ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। বলল, আপনি আপনি স্থির হয়ে বসুন। কি করবে বা কি বলবে ভেবে না পেয়ে ভদ্রলোক আবার বসে পড়ল। সময় লাগলো বটে, কিন্তু অরুন্ধতী সামনে নিল। আর একবার নিজের অগোচরে তাকালো ভদ্রলোকের দিকে। নিঃশব্দে চোখ বুজে কি যেন ভেবে নিল কমলাপদ সরকার। তারপর মৃদু গম্ভীর মুখে বলল, আমার এতে কোনো হাত ছিল না। অজয় কেন এরকম করেছে বিপুলদাকে বলে গেছে, তবে আমার মতে সে অন্যায় করেছে। আবার অখণ্ড স্তব্ধতা কয়েক নিমেষে। ভদ্রলোক বলল, কি হবে জানি না, তবে আমি শুধু আপনাকে 3টে বছর অপেক্ষা করার পরামর্শ দিতে পারি। অবশ্য
আপনার দিক থেকে সেটা একটু বেশি রিস্ক নেওয়া হবে, কিন্তু এর বেশি আমি আপনাকে আর কিছু বলতে পারছি না। অরুন্ধতী বিপুল মামার বাড়ি ফিরেছে। এর মুখ দেখে মামা বুঝেছে কি হতে পারে। রাত্রিরে বিপুল মামা কিছু বলেছিল তাকে। কতটা শুনেছি কতটা শোনেনি অরুন্ধতী জানে না, কিন্তু সমস্ত রাত চোখে পাতা এক করতে পারেনি। সকালে ট্রেন ধরেছে। তারপর থেকে সমস্ত পথ ধরে বিপুল মামার কথাগুলো যেন কানের পর্দায় লেগে আছে মনে হয়েছে। আর জানা অজানা কতগুলো দৃশ্য যেন চোখের সামনে ভেসে বেরিয়েছে। 25 বছর আগে বিপুল মামা তাদের জীর্ণ বাড়িতে কলেজের এক তরুণ মাস্টারকে নিয়ে এসেছিল মেয়ে দেখাতে। সে মেয়ে অরুন্ধতী। অরুন্ধতী তখন বিয়ে পরীক্ষা দিয়েছে। ছেলেটার নাম কমল। মামা কলেজেরই মাস্টার। এইটুকুই শুধু শুনেছিল। আরও হয়তো শুনতে পারত, কিন্তু শোনার আগ্রহ তার আদৌ ছিল না। সম্ভব হলে বাবাকে সে নিষেধ করে দিত, কিন্তু ভয়ে পারেনি। বাবা গরিব, কিন্তু প্রচণ্ড রাগী মানুষ। ছেলেবেলা থেকে ওই বাবাকে তারা জমের মতো ভয় করত। আর যে জন্য নিষেধ করবে তা শুনলে তো বাড়ি থেকে হয়তো তাড়িয়ে দেবে। এমন একটা দাবি দেওয়াবিহীন সম্বন্ধ আসতে বাবা আশান্বিত, মা খুশি। পাড়ার বখাটে ছেলেগুলো যেভাবে বাড়ির আনাচে কানাচে সর্বদা আড়ি পেতে বসে থাকে, তাতে তারা চিন্তিত। গরিবের ঘরে সুন্দরী মেয়ে যত তাড়াতাড়ি পাত্রস্থ করা যায় ততই মঙ্গল। ব্যক্তি এলো, আর অরুন্ধতীও দেখা দিল। সুরসী বিপুল মেলার পান্নায় পড়ে প্রায় ঘণ্টা 2 চলেছিল সেই দেখা দেখির পর্ব। আনুষ্ঠানিক মেয়ে দেখা নয়, যে এসেছে তাকে প্রায় ঘরে ছেলে করে তোলার চেষ্টা বাড়ির সকলের। অরুন্ধতী প্রধান দর্শনে বুঝেছিল ছেলে ঘায়েল হয়েছে, হবে তাও ধরেই নিয়েছিল। নিজের চেহারা প্রসঙ্গে তার ধারণাটা স্পষ্ট ছিল না আদৌ। অরুন্ধতী কথা বলতে পেরেছিল, সপ্রতিভ আলাপ করতে পেরেছিল, আর বিপুল মেলার প্রচ্ছন্ন রসিকতার কোণে হাসতেও পেরেছিল। 2 ঘণ্টা বাদে বিপুল মেমায় লোকটাকে টেনে তুলল। নইলে আশ্চর্যময় জমেছিল আরও 2 ঘণ্টা কাটিয়ে যেতেও আপত্তি ছিল না বোধ হয়। যাবার সময় বিপুল মেমা বাবাকে চেপে চেপে বলে গেল, এবারে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলতে পারেন। কিন্তু বিয়ে ওখানে হবে না সে শুধু দুজনে জানত। একজন অরুন্ধতী নিচে, আর একজন যার সঙ্গে ঘর করছে এখন সে। এত শিগগির এমন বিপদ ঘনাবে অরুন্ধতী ভাবতে পারেনি। বলবে কাকে, যার জন্যে অনত্র তার বিয়েতে আপত্তি? পাড়ার একটা লোকও তাকে সুচক্ষে দেখে না। গুণের মধ্যে ভালো গান করে, অনেক জায়গায় গানের আসর থেকে তার ডাক আসে, কিন্তু সংসারী লোকের চোখে সেটা এত বড় গুণ নয় যে তাকে প্রশ্রয় দিতে চাইবে। দিন ডাক রকে বসে আড্ডা দেন, পান চিবোয়, সুর ভাঙে, মেয়েদের দিকে তাকায়। এইসব দুর্নামি ওজনে ঘাড়ে। ওই একটা লোককে মেয়ে বিয়ে করতে চায় শুনলে বাবা হয়তো গলা টিপেই মারতে আসবে তাকে। কিন্তু মনের বিচিত্র প্রতীক, তারই সঙ্গে অরুন্ধতীর হৃদয় বিনিময় ঘটে গিয়েছিল। তারই সঙ্গে কথা দেওয়া নেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আর সেই কথা রাখতে না পারলে আত্মহত্যা ছাড়া গতি নেই, এমন কোথাও ভেবেছিল অরুন্ধতী। ওদিকে বাবা পাকার কথা সেরে ফেলল। কেনাকাটা তোড়জোড় চলতে লাগলো। এরপর একদিন অরুন্ধতীকে আর খুঁজে পাওয়া গেল না। পাড়ার গায়ক কেউ না। অরুন্ধতী তার মাকে শুধু চিঠি লিখে রেখে গেল একটা। কিন্তু সেদিন আর এক বাড়ির খবর অরুন্ধতী জানত না, একবার মাথাও ঘামায়নি। 25 বছর বাদে বিপুল মামার কথাগুলো যেন ছবি হয়ে চোখের সামনে ভাসছে। কর্মস্থল থেকে সেই মাস্টার ছেলের বাবা মা এসেছে। ছোট ছেলের বিয়ে, তাদের বড় ছেলে কচি শিশু আর বউ রেখে মারা গেছে। অনেক দিন পরে তাদের এই স্বাদ আহ্লাদ। বিপুল মামা তাদের বলেছে, চোখ জুড়োবার মতোই বউ আসছে, দেখে নেবেন। বড় বাড়ি ভাড়া করা হয়েছে,
সেখানে উৎসব লেগে গেছে। 5 বছরের ভাইপো অজয় কাকার চোখের মণি। বাবাকে তার মনেও পড়ে না। ওর কাকাই সব। কাকার সঙ্গে খায়, কাকার সঙ্গে ঘুমোয়, কাকার কাছে বই নিয়ে পড়তে বসে। সেই ছেলে শুনেছে বাড়িতে কাকিমা আসছে, তারও আনন্দ ধরে না। রাতে শুয়ে শুয়ে কাকাকে অজস্র প্রশ্ন করে করে কাকিমার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করে নিয়েছে সে। আর কাকা খুশি চিত্তে তার সব কথা জবাব দিয়েছে। সকালে মাকে তাদের আলাপের খবর জানিয়েছে সে। মা ঠাট্টা করেছে কাকাকে, এখন থেকে যে ঘুম নেই চোখে, তারপর হেসে জিজ্ঞাসা করেছে, সত্যি খুব পছন্দ হয়েছে? 5 বছরের ছেলেটা উপস্থিত, কাকার খেয়াল নেই। হাসি মুখে মাথা নেড়েছে, বলেছে, তোমাদেরও হবে। এই এক কথা কাকা মাকে কতবার বলেছে ঠিক নেই। মায়ের সঙ্গে অজয় কলকাতায় কাকার কাছেই থাকে। 5 বছরের ছেলে তখন বোঝেনি, পরে বুঝেছে। বিধবা বলে অনেক বলা সত্ত্বেও মা মেয়ে দেখতে যেতে রাজি হয়নি। কিন্তু দপ করে একসঙ্গে সব আলো নেভার মতোই বাড়ির সব আনন্দ নিভে গেল। ঠাকুমা আর দাদু চোখ মুছতে মুছতে চলে গেল। কিন্তু অজয় ভালো করে কিছুই বুঝল না কি হয়েছে। এদিকে মায়ের মুখেরও হাসি নেই। কাকিমার কথা জিজ্ঞাসা করতে গিয়ে মায়ের কাছে ধমক খেল। অজয় শুধু এটুকু বুঝেছে সব গণ্ডগোল হয়ে গেছে, তবু কাকাকে না জিজ্ঞাসা করে পারেনি, কাকিমা আসছে না কেন। কাকা মাথা নেড়ে বলেছে আসবে না। অজয় তবু আশা ছাড়তে পারেনি। তাহলে কবে আসবে? কাকা তেমনি হাসি মুখেই মাথা নেড়েছে, বোধহয় আর আসবেই না। আসেনি। এই না আসার জ্বালা যত বড় হয়েছে তত বেশি অনুভব করেছে অজয় সরকার। খুব ভোরে ঘুম ভেঙে গেছে তপতি। তখনও ফর্সা হয়নি ভালো করে। এই সময়ই ওঠে। মা ঘুমোচ্ছে কিনা দেখার জন্য শয্যা ছেড়ে উঠল সে। বারান্দায় পা দিতেই চমকে উঠল, তারপরেই ছুটে এল। মা ঢাকা বারান্দার বেঞ্চে বসে আছে। সমস্ত মুখ অস্বাভাবিক লাল, চোখ লাল। তাড়াতাড়ি ধরে তুলতে চেষ্টা করল মাকে। সারা রাত তুই বাইরে বসেই কাটালে নাকি মা? কি খারাপ লাগছে? ওদের ডাকবো? ঘোলাটে চোখে তাকালো অরুন্ধতী। উঠল না, মাথা নাড়ল শুধু। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে পড়ল, তুই বস এখানে, আমি তোর ঘুম ভাঙার অপেক্ষাতেই বসে আছি। মায়ের এই চেহারা দেখে তপতি ঘাবড়ে গেছে। কথা শুনে আরও হকচকিয়ে গেল। তাড়াতাড়ি বসে পড়ে মাকে জড়িয়ে ধরল। কি হয়েছে মা? কিছু না। আমার একটা কথা রাখবি? কথায় নয়, চোখে মুখে মায়ের এমন মর্মচারা আকুতি তপতি বুঝি আর দেখেনি। তাড়াতাড়ি বলল, তোমার কোন কথা শুনি না? তুমি ঘরে চলো আগে। না, ঘরে না, আগে বল রাখবি? তপতি তক্ষণই মাথা নাড়ল, রাখবে। মায়ের মনের অবস্থা জানে। মনের অবস্থা নিজেরও ভালো নয়, কিন্তু মা এমন কি বলতে পারে সে ভেবে পেল না। উত্তেজনা চাপতে চেষ্টা করে মা আরও ফিসফিস করে বলল, অপেক্ষা করবি? অজয়ের জন্য 3 বছর অপেক্ষা করবি? তপতি নির্বাক, বিমূঢ় হঠাৎ। কথা নয়, অধীর আগ্রহে মায়ের গলা দিয়ে যেন কান্না বেরোল এবার। বল না, রাখবি আমার কথা? অপেক্ষা করবি? এবারে কিছু না বুঝে তার নিজের অগোচরে তপতি বিমূঢ় মুখে মাথা নাড়াল শুধু। কথা রাখবে, অপেক্ষা করবে। নমস্কার।
গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।